আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বাংলাদেশের দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের ওপর হামলা, এমন মন্তব্য করেছেন দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানীর মহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তারা। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির আলোকে আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত বলেও মনে করেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী মিথ্যা সংবাদ প্রচার সহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে এবার রাজপথে নামল দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এই প্রতিবাদ কর্মসূচিতে তারা জানান, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত তারা। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, দেশের চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আর ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে বলেও জানান তারা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে আমাদের দেশকে তারা আনতে চায়। পুরো জাতি ঐক্যবদ্ধ, এই দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বাংলাদেশের বিভিন্ন খাতে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদেরকে চিহ্নিত করারও দাবি জানান বক্তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ভারত সীমান্তে বায়োরেক্টর TB2 ড্রোন মোতায়েন করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে প্রেস উইং ফেসবুকে তার চিফ অ্যাডভাইজারের প্রেস উইং ফ্যাক্টস পৃষ্ঠায় লিখেছে, বাংলাদেশ দেশের কোনো অংশে তার রুটিন কার্যক্রম ব্যতীত কোনো ড্রোন মোতায়েন করেনি। প্রেস উইং জানিয়েছে, এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। ইন্ডিয়া টুডে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে এই দাবি করা হয়। আগামী বছর নির্বাচিত সরকার দেখব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এটি তার একান্তই ব্যক্তিগত মত বলেও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, অনেক বড় কোম্পানি দেশের বাইরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, যেটা অর্থনীতিতে অস্বস্তি তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরও বেশি অর্থায়নের দরকার বলে মনে করেন তিনি। সম্মেলনে বক্তারা বলেন, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উন্নতির জন্য রপ্তানি বাড়ানো ও প্রযুক্তিগত উন্নয়নে জোর দিতে হবে। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোনো দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে যাচ্ছে।
জানান দুই দেশের মানুষের মধ্যে নির্ভরশীলতা বহুমাত্রিক, তাই ভারত বাংলাদেশ কারো পক্ষেই একা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই দিনটিকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ দিবসটি উপলক্ষে রাজধানীর সামরিক জাদুঘরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মানুষের রক্তের বিনিময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তৈরি হয়েছে। যেই ভ্রাতৃত্ব বোধ আমরা বিনিময় করি তা মোটেও ঠুনকো বা ক্ষণস্থায়ী কিছু নয়, এটা চিরস্থায়ী। ভারত ৭১-এ যেমন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক জাতি হওয়ার যে লক্ষ্য, তা পূরণে আমরা বাংলাদেশের পাশে আছি। নানা সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ভারতীয় কূটনীতিক। জানান, দুই দেশের মানুষের মধ্যে নির্ভরশীলতা বহুমাত্রিক, তাই ভারত বাংলাদেশ কারো পক্ষেই একা একা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান প্রণয় ভার্মা। একটি ঝড়ো পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন বাংলাদেশে এসেছে তা সত্ত্বেও আমাদের বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং জনসম্পৃক্ততা চলমান আছে। আমরা পরস্পরের উপর নির্ভরশীল, তাই আমাদের একার পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই বাস্তবতার নিরিখে আমাদের পারস্পরিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে। অনুষ্ঠানে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেশে জবাবদিহিতা ছিল না বলেই অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি হয়েছে। তাই আগামী দিনে দেশের সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য অর্জন করতে হলে জনগণের আস্থা ধরে রাখতে হবে। আজ ফরিদপুরে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন হাসান জাবেদ। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। পরে সেখানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা প্রস্তাবনায় রাষ্ট্র সংস্কারের সব বিষয়ই আছে, তারপরও নতুন কিছু সংযোজনের প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে। গত ২-৩ মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন। খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি আমাদের ৩১ দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে। আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সময় দেশে জবাবদিহিতা ছিল না বলেই নানা অপকর্ম হয়েছে, তাই সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই ২,০০০ কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, লক্ষ্য অর্জন করতে হলে কোনো ভুল করা যাবে না, জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, এটিকে আমাদের ধরে রাখতে হবে
এটিকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে। ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে। একটি প্রান্তিক পর্যায়ে একটি দফা প্রস্তাবনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সময় নির্ধারণ করে দেশের সংস্কার সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভারত ভিয়েনা কনভেনশনের তোয়াক্কা না করে আগরতলা বাংলাদেশ মিশনে হামলা চালিয়েছে, এই দায়িত্ব অবশ্যই মোদী সরকারকে নিতে হবে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ভারত অতীতে ধর্মনিরপেক্ষতা নিয়ে গর্ব করলেও গত 12 বছরে তা হারিয়ে ফেলেছে। কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে নিতেই হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অপর এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান 18 বছর ধরে গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছেন। নেতা জনাব তারেক রহমান নিরলসভাবে 18 বছরের প্রচেষ্টায় বাংলাদেশের সম্প্রতি যে গণঅভ্যুত্থান ঘটেছে তার সপক্ষে কাজ করেছে। এছাড়া ভারত সত্যিকারের বন্ধু হিসেবে আগামীতে বাংলাদেশের সাথে কাজ করবে, এমন প্রত্যাশাও করেন বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সংস্কার ও রক্ষার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, একটি মানবিক সমাজের জন্য কাজ করছে জামায়াতে ইসলামী। সমাজের দুর্বল মানুষদের অত্যাচার করার অপসংস্কৃতি পরিবর্তন করতে হবে। সমাজের দরিদ্র মানুষদের চিকিৎসার সব খরচ রাষ্ট্রের বহন করতে হবে। উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রতিটি শিশু জন্মের পর তার উপযুক্ত শিক্ষা ও চিকিৎসার পরিবেশ সরকারই নিশ্চিত করবে। তিনি আরও বলেন, শুধু ভোট দেয়াই নয়, বিপদে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামায়াতে আমির। যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায়, তার পারিশ্রমিকও পায়। শুধু পারিশ্রমিক দিলে হবে না, তাকে সম্মানও করতে হবে। জন্মের পরে তার অসুখ হয়েছে, সেই অসুখ সারানোর জন্য একটা ঔষধ তার বাবা কিনে দেবে, এই সামর্থ্য তার নাই। রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। আমরা বৈষম্য চাই, আমাদের মায়ের জাতিরাও সর্বোচ্চ মর্যাদায় সমাজে থাকবেন। আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ, মানবিক সমাজ গড়তে চাই। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো দরপত্র আহ্বান করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রাকৃতিক গ্যাসের সন্ধানে এবছর 50টি এবং আগামী 2 বছরে আরও 100টি কূপ খনন করা হবে বলে জানান তিনি। সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অব্যবহৃত সরকারি যেসব জমি আছে সেগুলোকে কাজে লাগিয়ে বিদ্যুতের জন্য প্রকল্প তৈরি করা হবে। এ সময় ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি আমদানির ক্ষেত্রে ট্যাক্স না কমালে দাম কমবে না। বিশেষ করে উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে শিল্প কারখানাকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তারা।
এছাড়া আমদানি নির্ভর জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন বক্তারা। রাজধানীর বংশাল থানার আল জামিয়া ফোরকানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন মাদ্রাসার শিক্ষক সহ অন্তত 50 শিক্ষার্থী। শনিবার রাত 8:15টার দিকে তাদেরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মাদ্রাসার শিক্ষকরা জানান, শনিবার রাতে বাইরে থেকে এক ব্যক্তি মাদ্রাসার সবার জন্য খাবার নিয়ে আসে। পরে সেই খাবার খেয়ে শিক্ষক সহ 50 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া গাবতলী উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাঘবাড়ি, জিয়াবাড়ি, মহিষাবান ও নাড়ুয়ামালা এলাকায় প্রায় 2000 গরিব ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক ইনামুল হক নতুন। এদিকে পঞ্চগড়ে 7000 শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল শীত উৎসব। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। পরে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাস্টারিং দ্য পাওয়ার অফ ভয়েস কর্মশালার গ্র্যান্ড ফিনালে। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম অডিটোরিয়ামে এই আয়োজন করে সংস্থাটি। এতে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা 10 জনের পাশাপাশি অংশগ্রহণকারী সকলের মাঝে কৃতিত্ব সনদ প্রদান করেছে এনবিএ। সংস্থাটির প্রেসিডেন্ট ডক্টর সাকলায়েন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী। সংবাদ উপস্থাপকদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের আরও আয়োজন করার কথা জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন ও রেডিওর শতাধিক সংবাদ উপস্থাপক অংশ নেন। শুরু হয়েছে প্রোগ্রামিং বিশ্বকাপ খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের 148টি বিশ্ববিদ্যালয়ের 308টি দলে 924 জন প্রতিযোগী। এর মধ্যে বাছাই করা সেরাদের সেরা লড়বেন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে। আর এই প্রতিযোগিতাকে ঘিরে দেশ সেরা প্রোগ্রামারদের মিলন মেলায় পরিণত হয়েছে সাফার। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। প্রোগ্রামিং দক্ষতা, দলগত সমন্বয় এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শনেই ব্যস্ত তরুণ প্রজন্মের এই কম্পিউটার প্রোগ্রামাররা। ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে স্মার্ট ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি স্বপ্নবাজ এই তরুণরা আন্তর্জাতিক আসরে তুলে ধরতে চান বাংলাদেশকে। এই ইভেন্টের মাধ্যমে আমার মনে হয় আমাদের অনেক বড় সুযোগ, অনেক ভালো কিছু করার আশা নিয়ে আমরা যাচ্ছি এবং অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে যাচ্ছি। আমার মেইনলি যে টার্গেট সেটা হচ্ছে গুগল বা মাইক্রোসফটে একটা পজিশন ক্রিয়েট করা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল আগামী দিনের স্বপ্ন। প্রথম পর্বে অংশগ্রহণকারী 2500টি দলের 7500 প্রতিযোগীর মধ্যে শনিবার অংশ নেন 918 জন, যাদের মধ্য থেকে বের হয়ে আসবে আগামী দিনের বিশ্বসেরা প্রযুক্তিবিদ। অর্জন হচ্ছে আগামী দিনের তথ্য প্রযুক্তি লিডার, যিনারা উদ্ভাবন করবে, মার্ক জাকারবার্গ সহ বিল গেটসের মতো প্রতিষ্ঠানের জন্ম দেবে। এই বাংলাদেশ একদিন তথ্য প্রযুক্তির একেবারে সূতিকাগারে পরিণত হবে। আমাদের এই ছাত্রদের যে এই দক্ষতা, তথ্য প্রযুক্তির দক্ষতা, এর ফলে আমাদের আর বিদেশি বিশেষজ্ঞ প্রয়োজন হবে না। আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশে যে সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যার তারা নিজেরা ডেভেলপ করতে পারবে। প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় 10টি বিশ্ববিদ্যালয় এবং প্রথম 3টি দল ও শীর্ষস্থানীয় নারী দলকে নগদ অর্থ পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। আর প্রথম স্থান বিজয়ী দল অংশ নেবে 2025 সালে অনুষ্ঠেয় ICPCর আন্তর্জাতিক আসরে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। মৌলিক সংস্কারের পর নির্বাচনের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, 5 আগস্টের পর যে সরকার এসেছে সেই সরকারের মূল উদ্দেশ্য ন্যায় প্রতিষ্ঠা করা।
এ ব্যাপারে সকলের সহযোগিতা চান তিনি। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত ওয়ালটন এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 2026 সালে যে এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে, দেশে তার লক্ষ্যমাত্রা ঠিক রেখে খরচ কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পরামর্শ দেন তিনি। দেশের পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। ওয়ালটনের মতো আরও প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেবার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। নতুন নতুন উদ্ভাবনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশে পণ্য রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করবে বলে প্রত্যাশা তার। বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম আহমেদ সহ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম, ভাইস চেয়ারম্যান SM আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম, পরিচালক SM নুরুল আলম রেজভী সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমাদের এই যে স্বল্পকালীন সরকারের মৌলিক কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের যে রিফর্ম করা এবং আরেকটা যত দ্রুত সম্ভব একটা ইলেকশন হোল্ড করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই এবং আমি আশা করি যে আমরা আপনাদের সেই সমর্থন পাবো।